আমার প্রিয় ছাত্রীরা, আজ আমি আবার চলে এসেছি তোমাদের মাঝে। আজকের একটি নতুন অধ্যায়, সেটি নিয়ে আমরা আলোচনা করব, যার নাম হচ্ছে আবহাওয়া ও জলবায়ু। তো চলো শুরু করি আবহাওয়া জলবায়ু। তো আগে তোমাদের সঙ্গে কিছুটা গল্পের আকারে আলোচনা করি। যে ধরে নাও কোনো দিন সকালে আমরা ঘুম থেকে উঠলাম, উঠে দেখছি যে আকাশে পূর্ব দিকে সূর্য উঠেছে এবং বেশ ঝলমলে পরিবেশ। ঠিক আছে, হঠাৎ করেই 9টা-10টার দিকে সূর্যটা যেন কোথায় হারিয়ে গেল এবং চারিদিকে এক কালো ঘন মেঘে ঢাকা পড়ে গেল। একটা গুমোট পরিবেশ, হাওয়া বাতাস কিছুই যেন বইছে না। তারপরে একটা সময়, ধরে নাও দুপুরের দিকে বৃষ্টি শুরু হলো। প্রথমে ঝিরঝির করে বৃষ্টি হতে হতে মুষলধারে বৃষ্টি শুরু হলো এবং বৃষ্টি হওয়ার পর হঠাৎ করে যেন মেঘগুলো কোথায় হারিয়ে গেল এবং সূর্যটা পুনরায় উঠে এলো এবং ঝলমলে একটা পরিবেশ সৃষ্টি হলো। তাহলে একে আমরা কি বলবো? আবহাওয়া বলবো। তাহলে বইয়ের ভাষায় যদি আবহাওয়া বলি, তা কাকে বলি তাহলে আমরা বলবো যে আবহাওয়া বলতে কোনো নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা, বায়ুর আর্দ্রতা, বায়ুর চাপ, বায়ু প্রবাহ, মেঘাচ্ছন্নতা ইত্যাদির অবস্থাকে বোঝায়। দিনের বিভিন্ন সময়ে আবহাওয়া কিন্তু বদলাতে পারে। যেমনটা তোমাদের গল্পের আকারে বললাম, বিভিন্ন সময় কি হচ্ছে, আবহাওয়াটা বদলাতে পারে। আবার কখনো অল্প সময়ের মধ্যেও আবহাওয়া কিন্তু বদলে যায়। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝতে পারলাম যে আবহাওয়া কিন্তু ক্ষণস্থায়ী। ঠিক আছে, মুহূর্তে মুহূর্তে সেটা বদলাতে পারে, আবার কিছুক্ষণ সময় পর্যন্ত সেটা বিরাজও করতে পারে। আবার অন্যদিকে যদি আমরা জলবায়ু সম্পর্কে জানি, তাহলে বলবো কি, কোনো অঞ্চলের, ঠিক আছে, প্রথমে বলেছিলাম আবহাওয়ার ক্ষেত্রে কোনো স্থান, এবং জলবায়ুর ক্ষেত্রে বলবো কোনো অঞ্চলের, মানে বিশাল একটা অঞ্চল বলতে হবে। ঠিক আছে, কোনো অঞ্চলের প্রায় 30 থেকে 40 বছরের আবহাওয়ার গড় অবস্থাই হলো ওই অঞ্চলের জলবায়ু। কোনো অঞ্চলের জলবায়ু বছরের পর বছর প্রায় একই রকম থাকে। যেমন পশ্চিমবঙ্গের জলবায়ু হচ্ছে ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। ঠিক আছে, আবার যদি পশ্চিমবঙ্গের দার্জিলিং এলাকার জলবায়ুটা দেখি, তাহলে কী ধরনের হবে? সেখানে শীতল জলবায়ু কিন্তু বিরাজমান। ঠিক আছে, এবার যদি বলি যে আবহাওয়া আর জলবায়ুর মধ্যে পার্থক্য কী, তাহলে আমরা পার্থক্যটা দেখে নেব যে আবহাওয়া আর জলবায়ুর মধ্যে পার্থক্য কী কী। 1 নম্বর পার্থক্য যদি বলি অবস্থান, তাহলে কি হবে, যে আবহাওয়ার ক্ষেত্রে হবে যে কোনো নির্দিষ্ট স্থানের কোনো নির্দিষ্ট সময়ে বায়ুমণ্ডলের কতগুলো উপাদানের অবস্থাকে আমরা আবহাওয়া বলে থাকি। অন্যদিকে জলবায়ুর ক্ষেত্রে অবস্থানটা কি হচ্ছে, কোনো বিরাট অঞ্চলের 30 থেকে 40 বছরের আবহাওয়ার গড় অবস্থাকে আমরা জলবায়ু বলে থাকছি। অন্যদিকে যদি সময়ের দিকে লক্ষ্য করি, তাহলে সময়ের দিকে কি হচ্ছে, আবহাওয়া হলো কোনো স্থানের একদিনের বা কয়েক ঘন্টার অবস্থাকে বোঝানো হচ্ছে। অন্যদিকে জলবায়ুর ক্ষেত্রে সময় হচ্ছে, জলবায়ু হলো বায়ুমণ্ডলের দীর্ঘকালীন অবস্থা। 3 নম্বরে আমরা বলতে পারি অবস্থানের পরিসর, মানে আবহাওয়ার ক্ষেত্রে আবহাওয়া হলো এক স্বল্প পরিসর স্থানে বায়ুমণ্ডলের অবস্থা, মানে বিশাল বড় এলাকা জুড়ে কিন্তু এটা পরিবর্তনটা দেখা যায় না। অন্যদিকে জলবায়ুটা হচ্ছে, জলবায়ু হলো এক বিশাল অঞ্চলের আবহাওয়ার গড় অবস্থাকে বোঝানো হচ্ছে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে প্রভাব। আবহাওয়া মানুষের দৈনন্দিন কাজে প্রভাব বিস্তার করে। অন্যদিকে জলবায়ুর ক্ষেত্রে প্রভাবটা কী হচ্ছে, জলবায়ু কোনো অঞ্চলের মাটি, স্বাভাবিক উদ্ভিদ, প্রাণী ও মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং জীবনযাত্রার উপর গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে থাকে এবং এটা কিন্তু দীর্ঘস্থায়ী হয়। স্থায়িত্বর ক্ষেত্রে দেখি যে আবহাওয়াটা কিন্তু ক্ষণস্থায়ী, এবং অন্যদিকে জলবায়ুর ক্ষেত্রে কোনো অঞ্চলের জলবায়ু বছরের পর বছর প্রায় একই রকম কিন্তু থাকে। এবার পরিবর্তনটা দেখি। জলবায়ুর ক্ষেত্রে আমরা পরিবর্তনটা দেখলে বুঝতে পারি যে কোনো স্থানের আবহাওয়া প্রত্যেক দিনই প্রায় পরিবর্তিত হয়। অন্যদিকে জলবায়ুর ক্ষেত্রে পরিবর্তনটা দেখতে গেলে আমরা লক্ষ্য করি যে জলবায়ুর পরিবর্তন হয় ঋতুভেদে। ঠিক আছে, এবার আমরা জলবায়ু আর আবহাওয়ার প্রধান যে উপাদানগুলি সেগুলো সম্পর্কে আলোচনা করব।
প্রথমে আলোচনা করব বায়ুর উষ্ণতা। কি বলেছে যে সূর্যরশ্মির 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছায়। একে বলা হয় কি বলতো, ইনসুলেশন, অর্থাৎ আগত সৌর বিকিরণ। আগত সৌর বিকিরণকে 100% ধরলে, মানে 100% ধরলে তার মাত্র 51% কী হয়, ভূপৃষ্ঠকেই উত্তপ্ত করে। তাই একে বলা হয় কি, কার্যকরী সৌর বিকিরণ। বাকি 49%-এর মধ্যে 35% কী করছে, মহাশূন্যে ফিরে যাচ্ছে, যাকে আমরা অ্যালবেডো বলে থাকি। ঠিক আছে, কোনোভাবে ভূপৃষ্ঠকে উত্তপ্ত না করে এটি মহাশূন্যে ফিরে যায়, একে আমরা অ্যালবেডো বলে থাকি। বাকি 14% বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস, জলীয় বাষ্প, ধূলিকণা দ্বারা শোষিত হয়। আমরা তো জানি যে বায়ুমণ্ডলে যে গ্যাস, বিভিন্ন গ্যাস আছে, এছাড়াও আছে লবণকণা, ধূলিকণা, জলকণা, গ্যাসীয় পদার্থ। এই সকল পদার্থ কী করে, বা এই সূর্য তাপটাকে কিন্তু, বা সূর্যের উষ্ণতাকে শোষণ করে থাকে। যে 51% তাপ পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছায়, তার প্রায় পুরোটাই রাতের বেলা বিকিরিত হয়ে মহাশূন্যে ফিরে যায়। একে পার্থিব বিকিরণ, অর্থাৎ পৃথিবী থেকে ফিরে যাওয়া তাপ বলে। বায়ুমণ্ডল সরাসরি সূর্যরশ্মি দ্বারা উত্তপ্ত কিন্তু হয় না। ঠিক আছে, একটা বইয়ে তোমাদের চিত্র আছে, একটু দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো, তোমাদের বইয়ে একটা চিত্র আছে, চিত্রটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে দেখো, সূর্য থেকে 100% যে তাপটা আসছে, তার মধ্যে এটাকে আগত সৌর বিকিরণ বলছে। তার মধ্যে ভূপৃষ্ঠ দ্বারা 51% কী হচ্ছে, পৃথিবীর ভূপৃষ্ঠ উত্তপ্ত হচ্ছে। বাকি কি হচ্ছে, বায়ুমণ্ডলে থাকা গ্যাস, জলীয় বাষ্প, ধূলিকণা দ্বারা শোষিত হচ্ছে এবং অ্যালবেডো হিসাবে ফিরে যাচ্ছে 35%। ঠিক আছে, এখানে দেখো বাদ বাকি সময়টা বিকিরণ হয়ে যাচ্ছে। এই ছবিটা তোমরা যখন পড়বে ভালো করে আঁকার চেষ্টা করবে। ঠিক আছে, পৃথিবীর আবহাওয়ার প্রধান নিয়ন্ত্রক হচ্ছে সূর্যরশ্মি। ঠিক আছে, শীতকালে আগুন জ্বালিয়ে আগুনের চারপাশে বসে কয়েকজন মানুষ যখন গা গরম করে, ঠিক উল্টোভাবে আমরা দেখি গ্রীষ্মকালে আমরা কিন্তু আগুন থেকে বা গরম থেকে দূরে থাকি এবং ছায়ার খোঁজ করি। ঠিক তো, এটা আমরা প্রত্যেকেই করে থাকি। তো এই থেকেই বুঝতে পারছি যে উত্তাপ কীভাবে আমাদের উপর কিন্তু প্রভাব বিস্তার করছে। তো বায়ুমণ্ডলের উপরও কীভাবে প্রভাব বিস্তার করে সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। ঠিক আছে, এবার আমরা জানব যে বিকিরণ পদ্ধতি, পরিচলন পদ্ধতি এবং পরিবহন পদ্ধতি কাকে বলে। বিকিরণ পদ্ধতি কাকে বলে, যে কোনো বস্তুগত মাধ্যম ছাড়াই যখন একটি পদার্থ থেকে অন্য একটি পদার্থে তাপ সঞ্চালিত হয়, তখন ওই পদ্ধতিকে আমরা বিকিরণ পদ্ধতি বলি। যেমন উদাহরণে বলতে পারি যে মহাকাশের মধ্যে দিয়ে অধিকাংশ তাপ সূর্য থেকে পৃথিবীতে এসে পৌঁছায়। এর ফলে ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়ে তাপ বিকিরণ করে এবং নিম্ন বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে তোলে। এটাই হচ্ছে বিকিরণ পদ্ধতি। ঠিক আছে, অন্যদিকে পরিচলন পদ্ধতি কি, সূর্য থেকে আসা তাপে পৃথিবীপৃষ্ঠের গায়ে লেগে থাকা সবথেকে নিচের বায়ুস্তর প্রথমে উত্তপ্ত হয়। এই উষ্ণ বায়ু হালকা হয়ে উপরের দিকে উঠে আসে এবং উপরের শীতল বায়ু ধীরে ধীরে নিচে নেমে আসে। আবার এই শীতল বায়ু আবার উত্তপ্ত হয় এবং উপরের দিকে উঠে আসে। এইভাবে পৃথিবীর বায়ুমণ্ডল কী হয়, উত্তপ্ত হতে থাকে। একে আমরা পরিচলন পদ্ধতি বলে থাকি। এবং পরিবহন পদ্ধতি কি বলছে, এই পদ্ধতিতে দুটি বায়ু পরস্পর সংলগ্ন অবস্থায় থাকলে উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে তাপ সঞ্চারিত হয়। উদাহরণে বলা যায় যে মোমবাতির উপরে একটা স্টিলের চামচ কিছুক্ষণ ধরে থাকলেই দেখা যাবে যে চামচটি শুরু থেকে শেষ পর্যন্ত ধীরে ধীরে গরম হয়ে উঠেছে। তাপের এইভাবে ছড়িয়ে পড়ার পদ্ধতিকে আমরা পরিবহন পদ্ধতি বলে থাকি। আর তাপ হলো এক প্রকারের শক্তি যা কোনো বস্তুকে উত্তপ্ত করে থাকে এবং তাপমাত্রা বা উষ্ণতা হলো তাপের একক। ঠিক আছে,
দেখো এখানে একটা চিত্রের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে বিকিরণ পদ্ধতি। এখানে কি হচ্ছে, ভূপৃষ্ঠ উত্তপ্ত করে এগুলো কী হচ্ছে দীর্ঘ তরঙ্গ রূপে উপরের দিকে উঠে যাচ্ছে। অন্যদিকে যখন পরিচলন পদ্ধতি হচ্ছে তখন কি হচ্ছে যে ভূপৃষ্ঠ উত্তপ্ত হওয়ার পর সেগুলো কি হচ্ছে ধীরে ধীরে উপরের দিকে উঠছে। হ্যাঁ, বায়ু উত্তপ্ত হয়ে উপরের দিকে উঠছে এবং উপরের যে শীতল বায়ু আছে সেগুলো ধীরে ধীরে নিচে আসছে এবং আবার পুনরায় কি হচ্ছে সেগুলো উত্তপ্ত হচ্ছে ভূপৃষ্ঠের সংস্পর্শে এসে এবং সেগুলো পুনরায় উপরের দিকে উঠে যাচ্ছে। এইভাবে বায়ুমণ্ডলটা কিন্তু ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে। অন্যদিকে পরিবহন পদ্ধতিতে আমরা দেখছি যে প্রথমে উত্তপ্ত ভূপৃষ্ঠ থেকে যখন উঠছে তখন ধীরে ধীরে কি হচ্ছে উষ্ণ অঞ্চল থেকে শীতল অঞ্চলের দিকে সেটা কি হচ্ছে উষ্ণতাগুলো কি হচ্ছে ছড়িয়ে পড়ছে। ঠিক আছে, এইভাবে তাহলে তিনটি উত্তাপ করার পদ্ধতি মানে বিকিরণ, পরিচলন এবং পরিবহন পদ্ধতি আমরা সহজে বুঝতে পারি। ঠিক আছে, এবার আমরা জানব যে দিন রাতের তাপমাত্রার পার্থক্য বা দৈনিক উষ্ণতার প্রসার। কোনো স্থানের একদিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্যকে বলা হয় দৈনিক উষ্ণতার প্রসার। অর্থাৎ অন্যভাবে বলতে গেলে কোনো জায়গার একটি দিনের সবথেকে বেশি এবং সবথেকে কম উষ্ণতার বিয়োগফলই হলো সেই স্থানে দৈনিক উষ্ণতার প্রসার বা পার্থক্য। আবার অন্যভাবে যদি বার্ষিক উষ্ণতার প্রসার বলা হয় তাহলে কি হবে, কোনো স্থানে বছরের 12 মাসের উষ্ণতম ও শীতলতম মাসের গড় উষ্ণতার বিয়োগফলকে বার্ষিক উষ্ণতার প্রসার বলা হয়ে থাকে। ঠিক আছে, এই দৈনিক উষ্ণতার প্রসার যদি বেশি হয় তাহলে দিনের বেলা ভীষণ গরম আর রাতের বেলা প্রচণ্ড ঠান্ডা হয়। আবার বার্ষিক উষ্ণতার প্রসার বেশি হলে গরমের সময় ভীষণ গরম এবং শীতের সময় প্রবল ঠান্ডা দেখা যায়। এবার জ্বর হলে যেমন আমরা থার্মোমিটার দিয়ে দেহের উত্তাপ মাপি, ঠিক তেমনই বায়ুমণ্ডলের উষ্ণতা মাপার জন্য থার্মোমিটার ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, 6 থার্মোমিটার দিয়ে কোনো দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রাকে পরিমাপ করা হয়ে থাকে। অর্থাৎ 6 থার্মোমিটার দিয়ে বায়ুর উষ্ণতা মাপা হয়। তাপমাত্রা মাপার 2 রকম স্কেল আছে, যথা ফারেনহাইট স্কেল আর একটা হচ্ছে সেলসিয়াস বা সেন্টিগ্রেড স্কেল। ফারেনহাইট স্কেলের স্ফুটনাঙ্ক এবং হিমাঙ্ক সম্পর্কে জানি। ফারেনহাইট স্কেলে 212 ডিগ্রি ফারেনহাইটে জল ফুটে বাষ্পে পরিণত হয় আর 32 ডিগ্রি ফারেনহাইটে জল জমে বরফে পরিণত হয়। অন্যদিকে যদি সেলসিয়াস স্কেলের স্ফুটনাঙ্ক ও হিমাঙ্ক দেখি তাহলে দেখতে পাই যে সেলসিয়াস স্কেলে 100 ডিগ্রি সেলসিয়াসে জল ফুটে বাষ্পে পরিণত হয় আর 0 ডিগ্রি সেলসিয়াসে জল জমে বরফে পরিণত হয়। বায়ুর আর্দ্রতা কাকে বলে? ঠিক আছে, তাহলে আমরা বলবো যে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে আমরা বায়ুর আর্দ্রতা বলে থাকব। বায়ুর আর্দ্রতা মাপার হয় যে যন্ত্রের সাহায্যে তার নাম হচ্ছে হাইগ্রোমিটার। কি নাম বলো তো? হাইগ্রোমিটার, যার সাহায্যে বায়ু আর্দ্রতাকে আমরা পরিমাপ করে থাকি। এবার প্রশ্ন হলো শুষ্ক বায়ু আর আর্দ্র বায়ু তাহলে কাকে বলে? যে বায়ুতে জলীয় বাষ্প একদম থাকে না বা কম থাকে তাকে আমরা শুষ্ক বায়ু বলি। ঠিক আছে, যদি কোনো অঞ্চলের বায়ুতে কোনো বিশেষ সময়ে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে তখন সেই বায়ুকে আমরা আর্দ্র বায়ু বলে থাকি। তাহলে শুষ্ক বায়ুতে জলীয় বাষ্প অতি মাত্রায় কম থাকে আর আর্দ্র বায়ুতে জলীয় বাষ্প কিন্তু বেশি পরিমাণে থাকে। এবার আমরা জানবো বায়ুর চাপ কাকে বলে এবং কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়। বায়ু পৃথিবীর উপর তার ওজনের মাধ্যমে যে চাপ দেয় তাকে আমরা বায়ুর চাপ বলে থাকি। সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ সব থেকে বেশি থাকে, প্রায় 1013.2 মিলিবার। যত উপরে ওঠা যায় বায়ুর চাপ কিন্তু ততই কমতে থাকে। বায়ুর চাপ মাপা হয় 14 ব্যারোমিটারের সাহায্যে। আমরা আবার বলবো যে বায়ুর চাপ মাপা হয় 14 ব্যারোমিটারের সাহায্যে। আর বায়ুর আর্দ্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে বলো তো? হাইগ্রোমিটারের সাহায্যে। ঠিক আছে, এবার বায়ুর নিম্নচাপ বলতে কি বোঝায়? কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে কম সংখ্যক বায়ুকণা থাকলে বায়ুর ওজন
কম হয়। এর ফলে বায়ুতে নিম্নচাপের সৃষ্টি হয়। ব্যারোমিটারে বায়ু চাপের মাত্রা 986 মিলিবার বা তার কম হলে তখন তাকে আমরা নিম্নচাপ বলে থাকি। অন্যদিকে বায়ুর উচ্চচাপ কাকে বলি? কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে বায়ুর কণার সংখ্যা বেশি হলে বায়ুর ওজন বেশি হয়। এর ফলে বায়ুতে উচ্চচাপ সৃষ্টি হয়। ব্যারোমিটারে বায়ু চাপের মাত্রা যখন 1013 মিলিবার বা তার বেশি হয় তখন তাকে আমরা উচ্চচাপ বলে থাকি। এবার বায়ু প্রবাহ কাকে বলবো এবং কেন বলা হয়? ভূপৃষ্ঠের সমান্তরালে বা অনুভূমিকভাবে যখন বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে যায় তখন তাকে আমরা বায়ু প্রবাহ বলবো। চাপের ও উষ্ণতা তারতম্য, পৃথিবীর আবর্তন প্রভৃতির কারণে বায়ু ভূপৃষ্ঠের সব জায়গায় চাপ সবসময় সমান রাখার জন্য উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। ঠিক আছে, কি বলছে? যে চাপের ও উষ্ণতা তারতম্য, পৃথিবীর আবর্তন প্রভৃতির কারণে বায়ু ভূপৃষ্ঠের সব জায়গায় চাপ সমান রাখার জন্যই কী করে? বায়ুটা উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। ঠিক আছে, বায়ু প্রবাহের দিক মাপা হয় বাত পতাকা দিয়ে, আর বায়ুর গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটার যন্ত্র দিয়ে। ঠিক আছে, তাহলে বাত পতাকা দিয়ে বায়ুর দিক মাপা হয় এবং বায়ুর গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটার যন্ত্র দিয়ে। ঠিক আছে, তাহলে মেঘ কাকে বলে যদি বলি এবার, তাহলে কি কোশ্চেনের উত্তর আসবে? আমরা তাহলে দেখি যে জলীয় বাষ্পযুক্ত বাতাস হালকা বলে ওপরের দিকে উঠে যায়। ওপরে বায়ুর উষ্ণতা ও চাপ দুই কম থাকায় জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ছোট ছোট জলকণায় পরিণত হয়। এই জলকণাগুলি বায়ুতে ভেসে থাকা ধূলিকণাকে আশ্রয় করে ভেসে বেড়ায়। বাতাসে ভাসমান ছোট ছোট জলকণা বা তুষার কণাকে মেঘ বলে থাকি আমরা। ঠিক আছে, আকাশে মেঘের পরিমাণের পরিমাপকে আমরা যে এককের দ্বারা জানি তাকে আমরা মেঘাচ্ছন্নতা বলে থাকি। ঠিক আছে, তাহলে মেঘাচ্ছন্নতা হচ্ছে আকাশে কতটা মেঘ আছে সেটার পরিমাপের একক। ঠিক আছে, তাহলে আজ এইটুকুই থাক। আগামীকাল আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। বাই।